সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছে আমি মুস্তফা খন্দকার। সংবিধান সংশোধনের আগে বিএনপিকে সংশোধন হতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজনীতির মাঠে থেকে হারিয়ে গেলেও তাদের কিছু অনুসারী দলটিকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় কার সংশোধন করবে কে, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সালাউদ্দিন আহমেদ রায়হান, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক, এবং অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জামাত ইসলামী, এবং সবশেষ আছেন মোতাহার হোসেন তালুকদার, চেয়ারম্যান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, টিম আগুনে রান্নাও হিমশিম দশা, কারিগরি কুটিতে সরবরাহ কম, 3 দিনের সমাধানের আশা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 9,000 কোটি টাকা। একনেকে 8 প্রকল্প অনুমোদন। বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রী। আগামী বছরের শুরুতেই হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ভোট হবে নিরপেক্ষ, চেয়ারম্যান মেম্বারদের ভাতা বাড়ানোর পরিকল্পনা। সালাউদ্দিন ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আপনি জানেন যে এনসিপির আহ্বায়ক এই জুলাই সনদ, গণভোট, এগুলো নিয়ে ওটা বরাবরই সোচ্চার। তো উনি বলেছেন যে সংবিধানের সংশোধনের আগে কিংবা সংস্কারের আগে বিএনপিকেই সংশোধন হতে হবে। এবং তিনি এটা বলার পর ওনার দলের আরেকজন সিনিয়র নেতা, মুখ্য সংগঠক সাজিদ আলম উত্তরাঞ্চলের, উনি বলেছেন যে আগামীর বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন না হলে আগামী বাংলাদেশে বিএনপির খবর রচিত হবে। এই যে ওনারা হঠাৎ করে যুদ্ধে এক ধরনের বক্তব্য দিচ্ছেন, এটা কি আমাদের যে পরবর্তী বাংলাদেশের সাথে এগুলো যায় কিনা, এই শব্দগুলো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা আমার বিজ্ঞ সহালোচকদের। আমি এভাবে শুরু করতে চাই, উনি যে সংশোধন হতে বললেন বিএনপিকে, এবার যখন আপনার বিএনপি সরকার পরিচালনা করছে, তার প্রত্যেকটা জেস্চারই কিন্তু পরিবর্তনের ছাপ আছে। নিশ্চয়ই আপনার আগে যখন বিভিন্ন সরকার পরিচালিত হতো, বিএনপিও যখন আগে সরকারে ছিল, তাদের অবশ্যই ভুল ত্রুটি ছিল। কিন্তু এইবার তারা আপনার এই ফ্যাসিস্টের পতনের পরে 5ই আগস্টের পরে ইন্টারিম সরকারের সময় যে আলোচনার মাধ্যমে আপনার নির্বাচন হলো এখন, এবং তাদের যে নির্বাচনী ইশতেহার তারা যেটা জনগণের কাছে আপনার অঙ্গীকার করেছে, সেই অনুযায়ী কিন্তু তারা প্রত্যেকটা তাদের কমিটমেন্ট তারা পূরণ করে চলেছে। এখানে আপনার তাদের সামাজিক সুখ, তারা কিন্তু প্রথমেই কমিটমেন্ট করেছে এবার যে আমরা বাংলাদেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্র করব। সেই কল্যাণমূলক রাষ্ট্র করার জন্য তারা সামাজিক সুরক্ষা খাতে কিন্তু ব্যাপক পরিবর্তন এনেছে। আপনি আজকে একনেকের কথা আপনি বলছিলেন, এই একনেকেই আপনি দেখেন আজকে, আমি আপনার প্রশ্ন উত্তর অবশ্যই আসবো, জাস্ট আমি একটু ইন্ট্রোডিউ দিয়ে দিচ্ছি। এই একনেকে আজকে দেখবেন যে যত মেডিকেল কলেজ আছে, সমস্ত মেডিকেল কলেজের ডায়ালাসিসের শয্যার সংখ্যা 50-এ উন্নতি করার জন্য, এবং প্রতি জেলা সদর হাসপাতালগুলোতে ডায়ালাসিসের আপনার শয্যার সংখ্যা 10 শয্যা উন্নতি করার জন্য কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। এটা কিন্তু আগে ছিল না, কম ছিল। আপনি যে সব কথা বলছেন, যেসব এগুলোর ব্যাপারে কিন্তু তাদের বক্তব্য না, তাদের বক্তব্য আমি আসছি তাদের সংস্কার এবং গণভোট নিয়ে। তো আমরা প্রায় প্রতিদিনই বিভিন্ন ডিবেট করছি। আমি এই কারণে এই কথাটা উত্থাপন করলাম যে দেখেন, তাদের কিন্তু এই যে জিনিসটা আপনি বলেন, তাদের যে এই রাজনৈতিক এজেন্ডা শুধুমাত্র 48টা সংবিধানের অনুচ্ছেদের মধ্যেই কিন্তু নিবন্ধিত, আমি মনে করি সীমাবদ্ধ। এছাড়া এর ব্যতিরিক্ত তাদের কিন্তু আর কোনো তাদের কোনো সাজেশন, তাদের কোনো কর্মসূচি, কোনো কিছু নেই। আপনি দেখবেন আর কোনো কিছুই নেই। কিন্তু স্বাস্থ্য খাত নিয়ে কোনো কথা নাই, শিক্ষা খাত নিয়ে কোনো কথা নেই, কোনো কিছুই নেই। ইভেন আপনি যদি সংসদের আলোচনা দেখেন, তাদেরও নেই। আচ্ছা, এখন সংশোধনের কথা যে বলেছে, আপনার জুলাই সনদ নিয়ে স্পষ্টতই আপনার, যেহেতু সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী এটার দায়িত্বে ছিলেন, উনি বরাবরই বলে আসছে যে আমরা জুলাই সনদ
যেটা আমরা স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা আমরা বাস্তবায়ন করব। ঠিক আছে, তো এখন এইবার আসেন গণভোটের প্রশ্নে। যখন গণভোটের কথা এবার বললো যে গণভোট সংবিধান সংশোধন কমিটিতে ওদের নাম দিল না, তো বললো যে আমাদের গণভোটের আলোকে আমাদের করতে হবে। এখন তখন কিন্তু সালাউদ্দিন সাহেব স্পষ্ট একদম পরিষ্কার করে দিয়েছেন যে গণভোটের যে ধরনের প্রশ্নাবলী হওয়ার কথা ছিল, এটা কিন্তু আগে উনি বললেন, এবার বলেছে যে আমাদের সাথে কোনো ধরনের কোনো আলোচনাই করা হয়নি প্রশ্নটা। এতদিন আপনি টায়ারলেসলি আলোচনা করলেন আলী রিয়াজ সাহেব ঐকমত্য কমিশনে 3 ধাপে, আপনি জুলাই সনদ এইভাবে হবে স্বাক্ষর করলেন এবং সালাউদ্দিন সাহেবকে বলা হলো বা বিএনপিকে বলা হলো বা অন্য স্টেক হোল্ডারদেরকে বলা হলো যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেইটা অনুযায়ী সেটা জাস্ট এটাকে আপনি গণভোটে পাঠান, যে এই বইটা আমরা অনুমোদন করি না। কিন্তু সেটাকে বাইপাস করে একটা বড় ধরনের বাস্তবায়ন আদেশ নিয়ে আসা হলো, যেটার মধ্যে বড় ধরনের টেকনিক্যাল ডিফিকাল্টিস আছে, রাইট? এবং সেখানে প্রশ্নমালাও যেটা তৈরি করা হলো, সেই প্রশ্নমালার মধ্যেও আপনি যেটা নিয়ে বিএনপির স্পষ্টতই দ্বিমত ছিল যে আমরা উচ্চকক্ষে পিআর আমরা বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অ্যালাউ করি না, কিন্তু সেখানে আপনি পিআরকে একদম জবরদস্তিভাবে সেখানে ইম্পোজ করে দিলেন, তাহলে এটা তারা মানবে কি? এখন অনেকে বলতে পারে উনি তো গণভোটের পক্ষে হেক করছে, এখন আপনি ওনাকে প্রতারণা করে গণভোটের প্রশ্ন তৈরি করলেন, তাহলে ওনাকেও তো দেশের সার্বিক কল্যাণ উনি বিএনপি যেভাবে চিন্তা করে সেই সার্বিক কল্যাণ চিন্তা করে ওই সময় পরিকল্পিত ওই স্ট্যান্ড বিএনপি নিয়েছে যেন নির্বাচনটা হতে পারে, কারণ তখনকার সময় তো ইন্টারিম সরকার এবং যারা ওইটার সুবিধাভোগী ছিল। বিএনপির কি নির্বাচনী মুখ্য, অন্য কিছু না? নির্বাচনের মাধ্যমে তো তারা যদি আপনার সরকার গঠন করতে পারে, তাদের যে রাজনৈতিক যে আপনার কর্মসূচিগুলো আছে সেগুলো তারা জনগণের কল্যাণমূলক কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারবে, এছাড়া তো তারা বাস্তবায়ন করতে পারবে না, তখন তো নির্বাচনী হতে দেওয়া হচ্ছিল না। এবং আপনি জানেন যে শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন আপনার প্রতিদিনই প্রায় বিভিন্ন ধরনের আপনার গোষ্ঠী তাদের বিভিন্ন দাবি দাওয়ানের রাস্তা বন্ধ করে রাখতো, মানুষ চিকিৎসা পাচ্ছিল না, মানুষ তার কর্মে যেতে পারতো না, তাহলে দেশটা তো একটা উচ্ছনে যাচ্ছিল। সেই অবস্থা থেকে নির্বাচন ছাড়া তো একটা গণতান্ত্রিক সরকার, একটা রাজনৈতিক সরকার যদি তখন আপনার নির্বাচিত সরকার না আসতো, তাহলে তো এটা আরো দিনে দিন ডিটেরিওরেট করতো, আরো দিনে দিনে আপনার দেশের পরিস্থিতি খারাপ হতো। সেই পরিপ্রেক্ষিতে বিএনপিকে চিন্তা করতে হয়েছে যে আমাকে নির্বাচন দিতে হবে, এবং বিএনপির একটা কনফিডেন্স ছিল যদি একটা ফেয়ার নির্বাচন হয় তা আমরা নির্বাচিত হয়ে আসতে পারবো, এবং অ্যাকর্ডিংলি আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, যেটা এখনো বিএনপি বলে যাচ্ছে। সুতরাং সংশোধনের যে কথাটা বলছে, আসলে এখানে আপনি সময় দিলে আমি আরো বলতে পারবো যে তাদের কি পরিমাণ সংশোধন, তাদের যে কতটুকু সংশোধন দরকার। আজকেই দেখেন এই যে আপনার এই যে নুসরাত তাবাসসুমের একটা দেখলাম আপনার, ওদের যে আমি নাম ধরেই বললাম যেহেতু ওপেন আসছে ডিবি একটা নিউজ চ্যানেলে, যে ওনার টিআর কাবিখা থেকে শুরু করে 12 লাখ টাকা এবং 12 লাখ টন শস্য সব উনি নিজের গ্রামে আপনার 8টা প্রকল্প 7টাই ওনার নিজের গ্রামে এবং নিজের বাবার আপনার স্কুলে দিয়ে দিয়েছে। তাহলে এটা আপনি কোন ধরনের পরিবর্তন দেখলেন? আপনি তাদের নিজেদের মধ্যে পরিবর্তন কোথায়? তারপর আপনি ইয়াবা সহ আপনার গাজীপুরে একজন ইয়াবা সহ আপনার এক জায়গায় ধরা পড়লো, আপনার তাকে পরবর্তীতে অবশ্য বহিষ্কার করা হয়েছে। শুধু এইটা না, আমি সার্বিকভাবে বিরোধী দলেরও তো আপনার যখন আরো আমি নেক্সটের সুযোগ পেলে বলবো, বিরোধী দলের মধ্যেও তো অনেক ধরনের আপনার দেখা যাচ্ছে নৈতিক স্খলনের পরিচয় পাওয়া যাচ্ছে। এটা তো আপনার ইয়ের মধ্যেও পাওয়া যাচ্ছে, আপনার এই যেমন এনসিপিতে আছে তেমন জামায়াতের মধ্যেও আছে। ধন্যবাদ। আমি একটু আতিকুর রহমান অ্যাডভোকেট আপনার কাছে আসি। সেটা হচ্ছে এই যে সরকার মাত্র 5 মাস শেষ করলো তো, এবং সরকার বারবার বলছে যে তারা জুলাই সনদ যেটা আছে সেটা তারা অক্ষরে অক্ষরে করবে, বাস্তবায়ন করবে। তারপরেও আপনারা সংসদে এটা নিয়ে কথা বলছেন, রাজপথেও আপনাদের আন্দোলন চলমান, কিন্তু আপনাদের অনেকের কথাবার্তা, আপনাদের মানে 11 আপনাদের যে জোট আছে এনসিপির সাথে, তাদের কথাবার্তা অনেকটা লাগাম ছাড়া। আমরা মনে করছি যে তাদের মানে ধৈর্যর চ্যুতি ঘটছে, কিন্তু এত দ্রুত কেন এরকম মানে রণহুঙ্কারের কথা আসছে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা সমালোচক এবং যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। বিএনপি যে পালন করবে তার বিশ্বাসটা কোথায়? এই যে অক্ষরে অক্ষরে পালন করবে, বিশ্বাস কীভাবে পাচ্ছেন আপনি? কার কথা বিশ্বাস করবো আমরা? কে হুইস ম্যান? কার কথা আমাদেরকে একদম একিন রাখতে হবে উনি বলছেন হয়ে যাবে? এটা কি প্রমাণ বহন করে? যেই দলের প্রধান ব্যক্তি গণভোটের পক্ষে মতামত চেয়েছেন, যারা গণভোটের পক্ষে প্রস্তাব দিয়েছে, তাদের পরামর্শের আলোকে আমরা বলেছি গণভোটটা আগে দিতে হবে, ওনারা বলছেন না আমাদেরকে অধীনে দিতে হবে, গণভোটে অনেক টাকা খরচ হয়ে যাবে, তাদের দেশপ্রেম দেখিয়েছেন, আমরা রাজি হয়েছি। আমরা তখন বলেছিলাম
যে গণভোটটাকে ইলেকশনের দিন মানে হচ্ছে বিএনপির সংস্কার বিরোধী একটা অবস্থান নেওয়া এবং আলটিমেটলি জুলাই অকর্যকর করে দেয়। বলেছিলাম সব বক্তব্য কিন্তু অলরেডি আমাদের নেতাদের ভিডিওতে আছে। তো যেই নেতারা এখন বলেন যে দেশে ইলেকশন হয় কিনা এই সন্দেহে আমরা কি করেছি, তখন সব হাঁ বলে গেছি। এই নেতারা এখন যে আবার অসত্য কথা বলছেন না, তার ফিল্টারিং আপনি কিভাবে করবেন? আপনি এখন দোষারোপ করছেন কাকে? যে এনসিপি কেন এই কথাগুলো বলছে। দোষারোপ তো সবার আগে হওয়া উচিত সরকার দলের। একই ইলেকশন কমিশন আপনাকে হলো নির্বাচনের তফসিল দিল, মানে খুবই সহজ, খুব বেশি আমাদেরকে সংবিধান বিশেষজ্ঞ দরকার নেই, কারণ সংবিধান বিশেষজ্ঞ হতে গেলে ওই দল ক্ষমতা থেকে আউট হয়ে যায়। এটা বাস্তব প্রমাণ কিন্তু আমলিক। ওই জায়গায় এখন বিএনপি হাঁটা শুরু করেছে। এত সংবিধান বুঝতেছেন, এই সংবিধান কিন্তু কারো সেট আলটিমেটলি ঠিক রাখতে পারে না। ওনারা সংবিধান নির্বাচনটা মানলেন, খুব ভালো কথা, সরকার গঠন করলেন। তো একই তো আদেশের ভিতরে আবার আপনার সংস্কার পরিষদের কথা বলা আছে, উনি কেন নিলেন না? যদি 180 দিন সময় পার হয়ে যায়, তো এই যাতে আদেশটাকে আমি লঙ্ঘন করছেন, তখন এটা পরিণতি আসলে কি হবে? তো সংকট তো সরকার তৈরি করে দিয়েছে। আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিলাম জুলাই পরবর্তী সময়ে, সে ঐক্যের প্রতিটি জায়গায় ছিদ্রাও করে দিয়েছে হলো বর্তমান ক্ষমতাসীন সরকার। কেন? আমরা 50% মানুষের সমর্থন পেয়েছি। তারা বলে কি আমরা তো মেজরিটি পেয়েছি। ও ভালো কথা, তাহলে 70% কি মেজরিটি না? স্ববিরোধী কথা। 25শে ডিসেম্বর 2023 আপনি এখনই বিএনপির পেজে যান, ন্যাশনালিস্ট পার্টি দেখেন, লেখা আছে দেশের গণতন্ত্রকে টেকসই করার জন্য 31 দফার প্রথম দফা হচ্ছে আমরা সংবিধান সংস্কার পরিষদ গঠন করিব। এই যে এখনই ভিডিও এখানে আছে, এই বক্তব্য জনাব মির্জা ফখরুল সাহেব দিয়েছেন। এখন যখন বলেন যে আমরা কখনো বলি না সংবিধান সংস্কার করতে হবে, তো যেই নেতারা এরকম অসত্য কথা বলতে পারতেছেন, আর সেই নেতারা আমাদেরকে বলবেন 70% মানুষকে অক্ষর অক্ষরে পালন করব, আর আমরা খুব না, আসলে তো ওনারা বলেছেন পালন করবেন। এই বাংলাদেশ সেই বাংলাদেশ? 24 সফর উঠতে বাংলাদেশে কারোর জন্য মগের মূল্যকে রাজনীতি মানায় না। আমি মগের মূল্যকে রাজনীতি, গায়ের জোরে রাজনীতি করে লম্বা সময় আপনি খুব আরামে আয়েসে ক্ষমতার মসনদে থাকবেন, এটা মনে করার কোনো সুযোগ নাই। আমি বাস্তবেই বলি, দেশের সংকটের মূল কারণ হচ্ছে এখন সরকার। আপনি সংবিধান লঙ্ঘন করেছেন, আপনি আদেশ মানছেন না। আচ্ছা, ওনার এক সময় বলছে না আমরা কোনো বিপ্লব সমর্থন করি না, তাহলে 24শে 5ই আগস্টে বিপ্লব হয় নাই? হ্যাঁ, বিপ্লব হলে তো বিপ্লবী সরকার হইতো, বিপ্লবী সরকার হয়েছে, হতে পারে, অনেক আর হয় নাই, সেটা তো দায় বিএনপির। কিন্তু সেটা তো মেনে নিয়েছে, সেটা তো মেনে নিয়েছেন আপনারা। সব মেনে নেন, এটা মেনে নেন না কেন আপনি? না, ওইটা তো মেনে নিয়েছে, বললাম সব দল। শোনেন, যেহেতু একটা অভ্যুত্থান হয়েছে, এই ইলেকশনটা কোনো স্বাভাবিক ইলেকশন না, অস্বাভাবিক ইলেকশন। কারণ আমাদের সংবিধানে ইলেকশনটা আরো পরে হওয়ার কথা। হ্যাঁ। তবে সবই যখন মানলেন, ঠিক আছে, বাস্তবতা বুঝলাম, এই কারণে আমরা সব একমত হয়ে এই জায়গায় আসলাম। সরকার, গোটা সরকারই তো পালিয়ে গেছে, তখন আপনি দেশ চালাবেন কিভাবে? এই জায়গায় মানতে অসুবিধা কোথায় আপনার? যদি তখন আমি বাস্তবতা মেনে থাকেন, তাহলে 70% মানুষ যে আপনাকে মতামত দিল সরকারের গণভোটের পক্ষে, সেটা এই বাস্তবতা মানতে আমার অসুবিধাটা কোথায় আসলে? গণভোটের রায় কি আমি যদি আসি, ছিল না, যে ওনারা যে বলেন না সবকিছু নিয়ে আমি আলোচনা আসছি। করছেন। আচ্ছা, আমি একটু আপনার পয়েন্ট দিচ্ছি। বলেন না যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, ভাই বলুক, এটা কি নোট অফ ডিসেন্ট ছিল সেখানে? বলেন আপনি, ছিল কিনা? আপনি অলরেডি ট্রেন মিস করে ফেলেছেন আপনি। আর ওইটা তো নতুন আইন আনবে তো বলা এই যে আনবেন, ওই যে আনবেন, তা আনবে তো বলো, এটা তো অধ্যাদেশের বিষয়। আমাকে বলতে দেন, জুলাই let me সনদ finish। একটু সবর করেন। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ভেঙে দিলেন আপনি, আবার আপনি আনবেন, তবে আপনার মতো করে আনবেন। কোন দেশে যারা যখন সরকারে থাকে, তারা যখন কোনো আইন করে, এই আইন ওই সরকারের পারপাস সার্ভ করা ছাড়া জনগণের পারপাস সার্ভ করে? দেখে আসছি না আমরা, হাসিনার আমলের কোনো আইন জনগণের পারপাস সার্ভ করেছে? তারা দলীয় পারপাস সার্ভ করেছে। বলি আপনার দেখুন, আচ্ছা ধরুন ওনারা যে বলেন সংশোধন করেছেন সংবিধান সংশোধন কমিটি, আচ্ছা বলেন তো সংশোধনের ক্ষমতা কতটুকু আছে পার্লামেন্টের? বাংলাদেশের 5ম, 8ম, 13দশ সংশোধনী হাইকোর্টে কেন চ্যালেঞ্জ হয়েছে বলুন? কিছু কিছু অংশ আমি শেষ করে দিই, তাহলে কিছু কিছু সেটা অংশ challenge কেন? করে। এটা হয়ে যাবে অটোমেটিক। কিছু কিছু অংশ হয়েছে, আপনি ত্রয়োদশ, পঞ্চদশ সংশোধনী কিছু অংশ বাতিল হয়েছে। একটা কমিটির আপনাদের নাম চেয়েছিল, যে এটা নিয়ে কেন আপনি চাইবেন একটা সেটেল ইস্যু সংবিধান সংস্কার পরিষদ? কারণ আমাদের যেই ক্ষতটা তৈরি হয়েছে,
এই ক্ষতকে আপনি রং দিয়ে সমাধান আচ্ছা, করা যাবে না। সংশোধন আর আমি- সংস্কারের মধ্যে আমি- বেসিক আর পার্থক্য কি কি? বলছি, ধরুন এখানে মনে করেন রং উঠে গেছে, আপনি এখন এখানে লেবেল লাগাবেন, দিস হচ্ছে আপনার সংশোধন। আপনি একটা বানাতে হবে, ফিলার বানাতে হবে আপনাকে, স্ট্রাকচারটা ভুল হয়েছে আপনার, এই বিল্ডিংটা আপনার দোষে পড়ার সম্ভাবনা আছে, তখন আপনাকে আলাদা ফিলার দিতে হবে। এই ফিলারটা হচ্ছে আপনার রিফর্ম করা। এখন বলুন আপনি পেন্টিং আর রিফর্ম কি সমান জিনিস? বিএনপি যে বলছে সংশোধন করবে, আচ্ছা বলুন তো, আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য এটা কি সংশোধন দিয়ে কাভার করে বেসিক স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে না? বলুন আপনি, বিচার বিভাগের সংস্কার বেসিক স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে না? আপনি যখনই বেসিক স্ট্রাকচারে হাত দিবেন, এই ক্ষমতা কিন্তু 142 আর্টিকেলে পার্লামেন্টকে এই ক্ষমতা দেওয়া হয় না। বাংলাদেশের সংবিধান দিয়েছে আমাদের ক্ষমতা, এই যে সীমিত ক্ষমতা আবার সংবিধান সংশোধনের, যদি আপনি ক্ষমতা মানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাই ফেলবেন, আপনি রাষ্ট্রপতি ক্ষমতা আপনি বাড়াবেন, সব আপনি নিরপেক্ষ করবেন, আপনি বিচার বিভাগ স্বাধীন করবেন, কিভাবে সম্ভব? তো সবাই সম্মিলিতভাবে করলে সমস্যা কি? কে সম্মিলিত করবে? আপনারা কমিটিতে আমি নাম একটু- দিবেন আমি একটু- 5 জন। কেন নাম দিব? আমি সংস্কার পরিষদের শপথ নিয়েছি, ওই জায়গায় আপনি আসবেন, আপনি আমাকে বাধ্য করবেন কেন? আপনি যাবেন বাঁকা পথে, আমি যাব? আমি তো বুঝতেছি এই বাঁকা পথ মানে হচ্ছে দেশের জন্য ধ্বংস। ওই আদেশটা আমি ঠিক বুঝছি ছিল এই না। বাঁকা পথটা হচ্ছে দেশকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাবে। দুইটা শপথ হইতে আমি পারে। এই বাঁকা পথে বুঝছি ওই যে এখানে আদেশই ঠিক আবার ছিল। দুইটা শপথ আবার হইতে জুলুমতন্ত্র পারে না। কায়েম হবে। আতিক ভাই, আমি একটু মোতাহার ভাইকে শুনি, তারপরে এই কথা এখন কেন বলে লাস্ট পোর্শন, হ্যাঁ 13 নভেম্বর আদেশটা হলো, 13 নভেম্বর 3 মাসকে বিএনপি নাক ডেকে ঘুমাইছে না? ওনারা খুব লম্বা ঘুম দিচ্ছে। আপনারাও তো একই সংবিধানের অধীনে তো ঠিক আছে, বিরোধী দল হিসেবে না, কার্যাবলী, কথা বলতে দিন। সংসদীয় ঘুমাইছে। কার্যাবলীতে এই অংশগ্রহণ 3 মাস করতেছেন। পর্যন্ত প্রতিনিয়ত। আদেশটা ছিল জায়েজ। প্রতিনিয়ত আপনারা এই আদেশটা- সংবিধানের আলোকে please, আপনারা আপনি- সংবিধান তাহলে তৈরি একটু- করছেন। একটু শেষ করেন, আপনি শেষ করেন। এই 3 মাস ছিল আদেশটা জায়েজ, যখনই ভোটে ক্ষমতা চলে আসলাম এই আদেশ এবার না জায়েজ। হোয়াট ইজ দিস? এই দ্বিচারিতা রাজনীতি 24 সভাপতি বাংলাদেশে কেউ টিকতে পারবে না। আচ্ছা, চ্যালেঞ্জ করলাম আপনাকে। মোতাহার ভাই, সেটা হচ্ছে যে উনি বলছেন 24 পরবর্তী এই যখন এই দ্বিচারিতা রাজনীতি এবং এই সরকারকে উনি অভিযোগ করছে মগের মল্লিকের মতো দেশ চালাচ্ছে, এবং উনি বলছেন যে সংস্কার ছাড়া এই দেশের যে 24-এর যে আকাঙ্ক্ষা সেটার বাস্তবায়ন হবে না। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সময় টিভির দর্শকরা যারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। আসলে আমি যদি বলি তো উনি মন খারাপ করতে পারে, না বলেন, মন খারাপ আমি করবেন না। আগেই মানে দুঃখ প্রকাশ করছি যে তারা যেটা চেয়েছিল, আমরা আন্দোলন করেছি কিসের জন্য? ভোটের জন্য। 17 বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল বাধা বিপত্তি বৃন্দাচল পেরিয়ে আমরা এই স্বৈরাচারকে হটিয়েছি, সবাইকে নিয়ে, ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দল, সবাইকে নিয়ে আমরা হটিয়েছি। আমাদের উদ্দেশ্য কী ছিল? যে দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা মেজরিটি অংশ আসন পাবে তারা রাষ্ট্র পরিচালনা করবে বিরোধী দলকে নিয়ে। এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে তাদের ভূমিকা, তারা তখন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, দখলবাজির অভিযোগ আনা শুরু করলো, এনে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা শুরু করলো। করে তাদের উদ্দেশ্যকে যে বিএনপির ইমেজ নষ্ট হয়ে যাবে, আর আরেক দিক দিয়ে তারা ইলেকশনটাকে ডিলে করা শুরু করলো, যে না, নির্বাচন এখন করা যাবে না, কি করতে হবে? সংস্কার করতে হবে, পরিবর্তন আনতে হবে, তারপরে নির্বাচন। এটা কত বছর সেটাও কিন্তু তারা বলে না। তাদের তো সবসময় ডাবল স্ট্যান্ডার্ড। তারা আপনারা ধরেন বেহেস্তের টিকিট বিক্রি করবে, জিজ্ঞাসা করলে বলবে না আমরা বলি নাই, অথচ বেহেস্তের টিকিট বিক্রি করবে, ভোটারদেরকে টাকা দিবে, মানে অনৈতিক যত কাজ। আপনি দেখেন 5ই আগস্টের পরে যে সকল ধর্ষণের আপনার কাহিনী আমরা দেখেছি, ফেসবুক বলেন, পত্র পত্রিকা, বিভিন্ন উপজেলার আমির, আপনার তারপরে তাদের নেতাকর্মীরা ধর্ষণের আপনার মেতে উঠেছে, এর ইতিহাস। তো তারা ওইগুলা কোনো হাইলাইটস করবে না। তারা হলো যে বিএনপি চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, কেন? যে বিএনপি যাতে ভোটে পাস না করতে পারে। তারপরে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারকে কাজে লাগিয়ে তারা প্রশাসনকে তাদের দলীয়করণ করার সর্বোচ্চ চেষ্টা করেছে, যাতে ইলেকশনে তারা জয়লাভ করতে পারে। ধরে আমার আসনটা, আমি ময়মনসিংহ 2 থেকে নির্বাচন করেছিলাম, সেই আসনটা আমরা হারিয়েছি নানাবিধ ষড়যন্ত্রের কারণে, প্রশাসনিক ষড়যন্ত্রের কারণে। ঠিক আছে? তো এখন তারা তো চেয়েছিল তারা ক্ষমতায় চলে আসবে, বিএনপিকে এই সকল বদনাম দিয়ে তারা ক্ষমতায় চলে আসবে।
এখনও যে তাদের চেষ্টা সেটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক, যে ক্ষমতায় আসতে হবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শপথ গ্রহণ করার পরে তিনি বাংলাদেশের জনগণের পালস অনুযায়ী জনগণ কি চায়, এবং তিনি নিজেও একজন জনগণ হিসেবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, প্রধানমন্ত্রী হিসেবে না। আপনারা দেখেছেন যে তিনি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকেন, তিনি ভিভিআইপি প্রোটোকল নেন না, তিনি তার নিরাপত্তা বলো এত কোনো জোরদারও করেন না, সামান্য কিছু নিরাপত্তা নিয়ে তিনি চলাফেরা করেন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে হঠাৎ করে তেলের আপনার ক্রাইসিস, অথচ আমরা কিন্তু জানি যে তেলের কোনো ক্রাইসিস নাই। কাহিনী কি? কাহিনী হচ্ছে যে তারা প্রত্যেকটা বাইককে 500 টাকা করে দিয়ে ডেইলি পাম্পে দাঁড় করিয়ে রাখে। সাধারণ মানুষ তেল নেওয়ার কোনো একটা সংকট কৃত্রিম সংকট তৈরি করছে তারা। সাধারণ মানুষ তেল নেওয়ার এটা আপনাদের কাছে প্রমাণ আছে? আমি বলতেছি সাধারণ মানুষ তেল নেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদে বললেন যে ঠিক আছে আমরা একটা 10 সদস্যের কমিটি করি, হ্যাঁ, বিরোধী দলকে নিয়ে তদন্ত কমিটি করি, দেখি তেল কিসের জন্য, আমাদের পর্যাপ্ত তেল আছে, তেল থাকার পরেও কেন ক্রাইসিস তৈরি হবে। পরের দিন পাম্পে কোনো ভিড় নাই, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী কমিটির কথা বলেছেন, আর কোনো কিছু বলেন নাই। পরের দিন আর পাম্পে আপনার ভিড় নাই, পাম্প খালি। কেন? যে এই যে তারা প্রায় 1 মাসের উপরে তারা তেল নিয়েছে বাড়িতে, প্রায় ধরেন তাদের ওই তেলে 2 মাস চলবে, তবে আর তো লোকজনের আর আপনার তেল নেওয়া, তাদের তেল নেওয়ার দরকার নাই। পরের দিন থেকে পাম্প খালি, স্বাভাবিক পরিবেশ বিদ্যমান। পাশাপাশি আপনারা একটা সরকার মাত্র আসছে, আপনি তাকে বুঝবেন, শুনবেন, সময় দিবেন, কাজ করার সুযোগ দিবেন, না দিয়ে 1 মাসের মধ্যেই এই সরকারকে হটায় তারা নতুন সরকার প্রতিষ্ঠা করবে। বিপ্লব। তো বিপ্লব আপনারা তাহলে আর ইলেকশন তো দরকার ছিল না। আমরা 17 বছর কিসের জন্য আন্দোলন করছি? আমাদের প্রধানমন্ত্রী তখন বিরোধী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বারবার বক্তব্যে বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা এই দেশের মানুষের ভোটের অধিকার, এবং এই ভোটের অধিকার আদায় করতে গিয়ে আমাদের যত নেতাকর্মী শহীদ হয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই সময়ে তিনি প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছেন, তাদের আপদে বিপদে সার্বক্ষণিক তাদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের পাশে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই না, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তিনি দেশের বাইরে থেকেও এই সকল শহীদদের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, তাদের পরিবারের সাহায্য সহায়তা করার চেষ্টা করেছেন। তখন তো তিনি ক্ষমতায় ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, তখনও কিন্তু তিনি করেছেন। তারা যে বলে যে জুলাই যোদ্ধাদের প্রতি বিএনপির কোনো নাই, এটা ঠিক না। আমাদের চেয়ারম্যান তখনই তিনি উদ্যোগ নিয়েছেন তাদেরকে সহায়তা করার জন্য। শুধু তাই না, যে পরবর্তী সময়ে তিনি যখন দেশে আসলেন, দেশে এসে তিনি সবার আগে এই জুলাই যোদ্ধাদের খোঁজ নিয়েছেন এবং অনেকের সঙ্গে তিনি দেখা করেছেন। গুলশান অফিসে অনেক জুলাই যোদ্ধা দেখা করেছে, অনেকের চোখের চিকিৎসার জন্য তিনি টাকা দিয়েছেন, অনেকে তিনি বিদেশেও পাঠিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। অতএব আমরা বলতে চাই যে একটা সরকারকে আপনি সময় দিবেন না, আপনি 1 মাস পরে বলবেন যে এই সরকারকে ফেলায় দিয়ে আমরা নতুন একটা সরকার আনবো, তার মানে কি? আপনার ইচ্ছাই হচ্ছে ক্ষমতা, আপনার এই দেশের প্রতি কোনো মায়া নাই, এই দেশের মানুষের প্রতি কোনো মায়া নাই, এই দেশের উন্নয়নের জন্য কোনো মায়া নাই। আমি যদি বলি যে আমার এলাকার যিনি এখন সংসদ সদস্য আছেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী তাকে 2টা ঈদে 2টা উপজেলায় 5 লাখ করে, 2টা ঈদে 2টা উপজেলায় 20 লাখ টাকা পেয়েছেন তিনি, এবং তিনি আরও রাস্তা সংস্কারের জন্য আরও 1,20,00,000 টাকা বরাদ্দ পেয়েছেন। এখন পর্যন্ত এই টাকার আপনার কোনো বিল বাউচার জমা হয় নাই এবং টাকা কিন্তু উঠায় নিয়ে গেছে, এবং এটা মানব জমিনে আসছে ফার্স্ট পেজে, এবং এটা ইউনো বলছে যে আমি কোনো টাকা নিয়ে গেছে কিন্তু আমি কোনো মাস্টার রুল কিংবা বিল বাউচার পাই না। যে কারা এই দেশে দুর্নীতি করে আর কারা এই দেশে আপনার নৈতিক স্খলন জাতীয় কাজ করে, এটা কিন্তু দেশের মানুষ জানে। সালাউদ্দিন রায়হান, সেটা হচ্ছে যে এই যে সংস্কার এবং সংশোধন, যে আমরা একটা গোলকধাঁধার মধ্যে পড়ে গেছি, এবং এটা নিয়ে কি আপনি কোনো রাজনৈতিক সংকটের সামনে অদূর ভবিষ্যতে কোনো আশঙ্কা করেন কিনা? এবং সমস্যা আছে আরেকটা জিনিস হচ্ছে যে
শুরুতেই সরকার 6 মাসের মধ্যে যদি সরকার একটা রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে, সেক্ষেত্রে সরকার কাজ করবে, মানে সরকারের সামনের দিনগুলো কতখানি মসৃণ হবে আপনার কাছে কি মনে হয়? দেখেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের আন্তরিকতা নিয়ে বিন্দুমাত্র কোনো অবকাশ নাই। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবাইকে ইনক্লুসিভ একটা রাষ্ট্র পরিচালনার জন্য অনুরোধ করে। যেমন ধরেন, সংসদ যখন গঠিত হলো তখন প্রথমেই কিন্তু ডেপুটি স্পিকারের পদটা ওদেরকে অফার করা হলো অ্যাকর্ডিং টু জুলাই সনদ। ওরা বলে আমরা ডেপুটি স্পিকার পদ নিব না। ওরা বললো আমরা ডেপুটি স্পিকার। তার মানে কি? প্রথম থেকেই ডিনায়েল, প্রথম থেকেই একটা তাদের মাইন্ডসেটটাই হচ্ছে যে আমি আপনার সাথে সহযাত্রী হয়ে চলবো না, বা আমি আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা আপনার সরকার পরিচালনার ক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা কিন্তু করব না। সংসদে তো আমরা দেখি বেশ কনসেনসাস আছে, দুই দলের মধ্যে এক ধরনের ঐক্যমত আমরা দেখি বিভিন্ন হ্যাঁ, ইস্যুতে। সংসদে কনসেনসাস বলতে ওনারা তো, আমি সেটাই বলতেছিলাম যে এই বর্তমান সংবিধান অনুযায়ী যেমন নির্বাচন হয়েছে, সংসদীয় যত কার্যাবলী আছে, রুলস অফ প্রসিডিউর, রুলস অফ বিজনেস, সব কিন্তু অ্যাকর্ডিংলি চলতেছে, এই এই সংবিধান অধীনেই চলতেছে। এবং সংবিধান সংশোধন কমিটির প্রস্তাবটা কিন্তু গত সেশনেই দেওয়া হয়েছে। এখন তো বাজেট সেশন গেল, গত সেশনে ওদেরকে দেওয়া হয়েছে, এবং এটা পর্যন্ত এতটুকু পলাইটলি পর্যন্ত বলা হচ্ছে যে আপনারা আসেন, আসার পরে চলেন আমরা আলোচনা করি। আলোচনা করার পরে যদি আপনারা মনে করেন যে সংশোধনের মাধ্যমে এটা পরিপূর্ণ হচ্ছে না, আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে জুলাই সনদের যে বইটা, এই বইটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে না, তখন আরো বেশি আলোচনা করে এটাকে মডিফাই করা যাবে। কিন্তু আপনারা আসেন, দয়া করে আপনারা এসে আলোচনা করেন, আলোচনার মাধ্যমে আমরা এই জিনিসটা সলিউশন করি। কিন্তু ওনারা এখন পর্যন্ত কিন্তু নাম দেয় নাই। উল্টো আরো করছে কি, আপনার বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের মুভমেন্টের ওরা কথা বলছে। এখন আপনি যেটা বলতেছেন যে এত অল্প সময়ে ওনাদের আন্তরিকতার কি হবে, আমি তো ওনাদের মধ্যে মানে অন্তত সরকারকে সহযোগিতা করার কোনো আপাতত কোনো আন্তরিকতা দেখি না। ওনাদের যদি বেসিক ইন্টেনশন থাকে যে ওনারা তো আসলে অন্য বিষয় নিয়ে কোনো কথাই বলে না, ওই সংবিধানে বললাম না 48টা বিষয় নিয়ে শুধু কথা বলে, যদি বেসিক ইন্টেনশন এটাই থাকে তাহলে তো সংশোধন কমিটিতে ওনারা যাবে, যে ওনারা কথা বলবে। কথা বলে যদি ওনাদের পছন্দ না হয় তাহলে তো ওনাদের ওখান থেকে পদত্যাগ করা বা ওখান থেকে সরে আসার সুযোগ আছে। তো এমন ওদের সুযোগ নাই। এমন না যে আপনার বিএনপির যে 12 জন, বা বিএনপি 12 জন না, আর অন্যান্য দলরা আছে, আপনার গণসংহতি আন্দোলনের অন্যান্য দলের সবাই সহ যে আপনার 17 জন হবে, ওখানে যদি তাদের মনে হয় যে না জুলাই সনদের যেই 84টা অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদগুলা আপনার পরিপূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে না, তাহলে আপনার ওনাদের কিন্তু আপনার সেখান থেকে সরে আসার সুযোগ আছে। কিন্তু ওনারা সেই সুযোগও নিচ্ছে না, সেই সুযোগ দিচ্ছেও না সরকারকে সঠিকভাবে এটা পরিপালন করার। আপনি দেখেন ওই জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, ইটস অনলি দ্য লিগেল বুক। আপনি যদি গণ অভ্যুত্থান পরবর্তী কোনো লিগেলাইজেশন চিন্তা করেন, প্রথমে জুলাই ঘোষণাপত্র হয়েছিল, জামায়াত ইসলামী সেটা মানে না, আমরা জুলাই ঘোষণাপত্র মানি না, 47 আসে নাই। তারপরে আপনার জুলাই এই সনদ স্বাক্ষরিত হইলো সবার সামনে। ওই দিন আবার আর একটা সিন ক্রিয়েট করা হইলো, মারামারি শুরু হইলো। কেন? জুলাই শহীদদেরকে আপনার মর্যাদা দেওয়া হচ্ছে না। সালাউদ্দিন সাহেব তখন দ্রুত আপনার কথা বলে কিন্তু এটা সমাধান করলেন, এবং জুলাই শহীদদের আপনার যে এই যারা জুলাই শহীদ এবং যোদ্ধা, তারা যে আপনার এই ইয়ের আওতার বাইরে থাকবে, যে কোনো ধরনের বিচার এবং ইসের আওতায় থাকবে যোদ্ধা হিসেবে, হ্যাঁ, গণ অভ্যুত্থানের এবং ফ্রন্ট লাইনের আপনার সাহসী যোদ্ধা হিসেবে, সেটা কিন্তু ওইখানে ইনকর্পোরেট করা হলো ওই ইয়েতে। সুতরাং দিস ইজ দ্য অনলি লিগেল বুক। সেই লিগেল বুকটা ঠিকভাবে এবং এটাই কমিটমেন্ট করা হয়েছে যে আমরা এই বুকটা পরিপূর্ণ যা আছে 84টা অনুচ্ছেদ আমরা কিন্তু পরিপূর্ণ এটা করব। এখন কিছু কিছু বিষয়ে যে ওনারা যেটা বলতেছে যে আমরাই একদম সুপ্রিম, ওনারা যে কিরকম সুপ্রিম তো দেখতেই পাচ্ছেন আজকে সমাজের অবস্থা, সমাজের হাল হকি করতে কোথাও। আমি যে এই প্রসঙ্গ পরে আসবো, আমি আপনাকে যেটা বলছি যে এই যে আপনি কোনো সংখ্যা দেখছেন কিনা যে রাজপথে মুভমেন্ট যে ওনারা যে মানে বাড়ানোর কথা বলছেন, এবং এনসিপি এবং জামাত ইসলামী যোগ্যবোধভাবে নানা রকম কর্মসূচির কথা ভাবছে, এই বিষয়টা কি সরকারের জন্য কোনো মাথা ব্যথা? ওনাদের না মাথা ব্যথার কারণ, সরকার ওনারা তো আন্দোলন করতেই পারে, কিন্তু ওনাদের তো নৈতিক কোনো ভিত্তি নেই, আন্দোলনের কোনো নৈতিক ভিত্তি নেই। ওনারা কোনো সময় ফ্রন্ট লাইনে আন্দোলনও করে না। বিএনপি 17 বছর ধরে আপনার নির্যাতিত হয়ে আন্দোলন করে গেছে। আপনি আগে জাস্ট একটা উদাহরণ দেয়, 28 অক্টোবর একটা কর্মসূচি দিয়েছিল না বিএনপি? আপনারা দেখেন জামায়াতে ইসলামী নটরডেম কলেজের সামনে পুলিশের সাথে সুন্দর করে মুসাফা করে চলে গেল, কিন্তু নির্যাতিত হলো কে? বিএনপি। গুলি খেলো কে? বিএনপি। হত্যা হলো কেন? বিএনপির লোকজন। গ্রেফতার হলো কে? বিএনপির লোকজন, সব বিএনপি। আর ওনারা সুন্দর করে আপনার হ্যান্ডশেক করে 28 অক্টোবর সুন্দর করে নিজেদের বাসায় চলে গেলেন। ওনারা যে কি পরিমাণ আন্দোলন করবেন, কারণ নৈতিক ভিত্তি লাগবে তো। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা অন্তর্বর্তী একটা মানে হাসিনার অধীনে নির্বাচন হতে পারে, এই স্ট্যান্ডে 17 বছর খালেদা জিয়া আপনার আন্দোলন করেছে।
নিজে দেখেন মৃত্যুর করে ঢলে পড়লো শেষ পর্যন্ত, তাই না? উনি তো চাইলে স্যাক্রিফাইস করতে পারতো, ওনার কাছে সব ধরনের অফার ছিল, উনি তো কোনো অফার এটা নেয় নাই। শুধু ওদের কোনো নৈতিক ভিত্তি নাই, শুধু নৈতিক ভিত্তি আন্দোলন করতেই পারে। ওনাদের কিছু আপনার কর্মী আছে, কিছু সমর্থক আছে, তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেই পারে, কিন্তু আমার মনে হয় কিন্তু আপনি কোনো শঙ্কার কোনো কারণ না, দেখছেন? শঙ্কার কারণ তো থাকবে আমি না। একটু আতিক ভাই আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে এই যে মাঝখানে শেখ হাসিনার বিভিন্ন ধরনের ভারত থেকে নানা রকম দেশে আসার নানা হুমকি, এবং 23শে জুন সারা দেশে এক ধরনের সেনাবাহিনী মোতায়েন করা হলো, এবং এরপরও কিছু কিছু লোক মানে আওয়ামী সমর্থিত শুভাকাঙ্ক্ষী তারা আবার আওয়ামী লীগকে, শেখ হাসিনা ফিরছে কিনা, আওয়ামী লীগকে আসলে এক ধরনের প্রাসঙ্গিক করার চেষ্টা করছে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করে। আজকে মুজিবুর রহমান মঞ্জু ভাই এবি পার্টির, উনি বলছেন যে তার দলের আওয়ামী লীগের কিছু যারা ম্যাক্সিমাম তো দেশে নাই, কিছু অংশ এখনও তাদের অনুসারী, তারা এখনও শেখ হাসিনার দলকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। তা আপনারা যদি এই যে যারা 24-এর আন্দোলন যারা করেছেন, তারা একটা হাসিনা বিরোধী একটা বড় মুভমেন্টের সাথে আপনারা জড়িত, আপনারা যদি দ্বিধাভক্ত হন তাহলে তো সেই সুযোগটা তারা আরও বেশি করে পাবে। আচ্ছা, আপনি প্রশ্ন করেছেন, আমাকে তো সামরিক আবার ডবল, কারণ আমাদের সোলাইমান ভাই তো হলো রাজনীতি বিস্তৃত, কিন্তু পুরো বিএনপি হয়ে গেছেন, আমি কিন্তু একা জামাত ইসলাম। আচ্ছা, আপনি বলেন। সো দুইজনের কিন্তু কথার আমাকে জবাব দিতে না, হবে। এটা ঠিক না। না, উনি বিএনপি হবে আমি না। লিগ্যাল লাইন না, উনি এখন মধ্যে যা বলেছেন, উনি কিন্তু আমরা আশা করি উনি কিন্তু পুরো এক ধরনের, এবং উনি মোতারবাইসে কিন্তু আরো বেশি সিরিয়াসলি কথা বলেছেন। না, legal তার মানে কথা বলতে আমি গেলে এখন এখানে আপনাদের কিন্তু গায়ে 1:2 লাগবেন, কি বলবো? ওই আলোকে আপনি আমাকে আচ্ছা, সম্বোধন আচ্ছা, করুন। আমি আমরা বলি। যারা বিএনপি করি, আমি একটু আসি। না না না, এক মিনিট, আমি বলি, আমরা যারা বিএনপি করি, আমাদের একটা চক্ষু লজ্জা, একটা দয়া মায়া, এই দেশের জন্য দয়া মায়া আছে। আচ্ছা, ঠিক আছে, আমি আসি, আমার সময়টা আমি শেষ করি। শেষ দিকে যেটা বলেছেন যে 28শে অক্টোবরে আমরা করেছি, 28শে অক্টোবর কি জামাত ইসলামী অনুমতি পেয়েছিল সমাবেশ করার? আমরা প্লিজ আমাকে শেষ করতে এটা দেন। কি বললেন আমরা আপনি? বিনা অনুমতিতে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে ঝুঁকি নিয়ে আমরা সমাবেশ করেছি। আসলে কি তাই? অবশ্যই কি কোনো বলে? লিখিত আমি বুঝলাম পারমিশন না। ছিল না। আপনি তাহলে বুঝলেন না? আপনারা মুসাফা করে চলে আসলেন, আপনি কিভাবে? বুঝলেন আপনারা না? আন্দোলন করতেন, আর বিএনপি BNP আন্দোলন করছে না? প্লিজ আপনি একটু আমার হ্যাঁ, কথা বলতে রাহেন দেন। ভাই, ওনাকে বলতে দেন। আমি তো কোনো কথা বলি হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে সেদিন বিএনপি পারমিশন পেয়েছিল, লক্ষ লক্ষ নেতা কর্মী, খুব ভালো কথা। সেদিনে তো মূলত হাসিনার পতন হয়ে যাওয়ার কথা ছিল। আমরা যেহেতু ওনারা ড্রাইভিং সিটে বসা দল ছিল, ওনারা সেদিন আসলে মাঠে টিকতে পারেন না, যে কোনো কারণে হোক। তো সেই দায়িত্ব জামাতের উপর দেন। জামাত তো সেখানে আমরা অনুমতিই পাইনি। আমরা কোনো রকম হলো মানে ট্রাক ঠেলে আমরা মঞ্চ করেছি, ওনারা আগে থেকে মঞ্চ করেছেন। তো অনুমতি পেয়ে একটা মিটিং সমাবেশ করা, সেখান থেকে আবার হঠাৎ করে সবাই চলে যাওয়ার, অনুমতি না পেয়ে করা, এটা কিন্তু দুই ধরনের কথা আছে। তো এটাকে দায় চাপানো যাবে না। দ্বিতীয় বলেছেন কি যে আমরা, আচ্ছা আমরা কি গৃহপালিত বিরোধী দল? আমরা কি বিএনপি যা বলবে তাই মেনে নিব? আমরা এটা কি আগের ফ্যাসিস্ট আমলে জাতীয় পার্টি আমাদেরকে মনে করেছেন যে আমরা তো প্রতিবাদ করবই, যেটা আমাদের দায়িত্ব। 70% মানুষের যে গণভোটের পক্ষে আমরা জনমত তৈরি করতেই হবে আমাদেরকে। বলে ঠিক আছে, 70% না, ঠিক আছে, 60.something আচ্ছা দাও, এটাকে মানুষ এভাবে বলে মানে কাছাকাছি। এখন বিএমপি বলবো সংশোধন কমিটি বলবো হ্যাঁ আমরা আছি লাভবাই। জুলাই সমাজে একটা প্যাকেজ, আপনি আমার ডেপুটি স্পিকার নেন, আমি কি খয়রাতি করার রাজনীতি করে আসছি? কেন এটা করবেন আপনি আমার সাথে? না, যদিও আপনার ওই যে জুলাই সনদে কিংবা ওই যে আসে। ঐক্যমত্য কমিশন যে রিফর্ম নিয়ে আলোচনা ছিল, তার ক্ষেত্রে রিফর্মটা- এরকম একটা ছিল রিফর্মটা- যে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার। এখানে আরও আছে না, আপনি যখন সংস্কার পরিষদের শপথই গ্রহণ করেন না আপনি, তখন আপনি আমাকে একটা দিয়া আমাকে সন্তুষ্ট করবেন? আমি কি এত রাজনীতি অপরিপক্ক? আমি নেক্সট আসেন, ভাই বলেছেন যে বিএনপির ইচ্ছা ক্ষমতা, তো আমরা রাজনীতি কেন করি? বিএনপির ইচ্ছা না, উনি বলেছেন যে, জামাতের না, ইচ্ছা। জামাতের ইচ্ছা, আমরা রাজনীতি কেন করি? কি আমরা কি রাজনীতি করি না, গর্ব সব দেখার জন্য? রাজনৈতিক দলেরই ইচ্ছা থাকে অবশ্যই ক্ষমতা থাকবে। যাওয়ার জন্য। আমাদের দায়িত্ব এটা যে আমি আপনার ক্ষমতা থেকে সরব, আমি ক্ষমতা আসবো, তো আমার ভালো ইচ্ছা তো এটা আমার। আপনি আজীবন ক্ষমতা থাকবেন, এটা কেন আশা করেন আপনি সেখানে? আমার না, আজীবন না, মাত্র 5 মাস হয়েছে এখনই, উনি বলছে এই 5 মাসেই আপনি ক্ষমতা। ভাই বলেছেন যে চাঁদাবাজির অভিযোগে আমরা বলি, আচ্ছা এটাকে আমরা বলা লাগে? এটা তো ডকুমেন্টেড দলিল, বিবিসি নিউজে আসে। 6,500 ওনাদেরকে বহিষ্কার করছে ওনারা, এই বহিষ্কারকে আমরা করছি, ওনারা করেছেন। আচ্ছা বলুন তো বাংলাদেশে এখন ধরলাম না, বহিষ্কার আমি চাঁদাবাজির আসি। জন্য বহিষ্কার করে না। এটা বিবিসি নিউজ, আমি এখন সার্চে পেয়ে যাবো চাঁদাবি কত গেল। এটা 2000 বহিষ্কার সাংগঠনিক এটা মোতাবেক 24 সালে আপনি বলেন, 2006 সালে আপনার ঘটনা, বক্তব্য আপনি বলেন। 2000 জুন মাসের ঘটনা। আচ্ছা বাংলাদেশে এখন চাঁদাবাজি কারা করে আসলে? আমি ধরেন আমাদেরকে, আমরা চাঁদাবাজি করি, দখলবাজি ধরেন আমাদেরকে, এখন পর্যন্ত কি চাঁদাবাজি দখলবাজি আমরা করেছি, কোনো অ্যারেস্ট কেউ করতে পারছে না আমাদেরকে? তাহলে করাটা কি আসলে? এই কোশ্চেন আমি রেখে গেলাম এখানে। দ্বিতীয় আসেন যে
উনি বলেছেন যে আমরা প্রত্যেকটা বাইকে 500 টাকা দিই। তো তোমরা ভয় পাওয়া উচিত ওনাদের। যদি জামাতের এত পরিমাণ সক্ষমতা থাকে যে বাংলাদেশের একদম প্রত্যেকটা পেট্রোল পাম্পে হাজারো মোটরসাইকেল 500 টাকা দিয়েছি আমরা, তোমাদের ভয় পাওয়া উচিত। অবশ্যই জি, যে আমরা যেই ইসলাম দলের ব্যাংকের- এত সক্ষমতা 1 মাস ব্যাপী পুরো দেশ অবরুদ্ধ করা, তো আমরা মেনে নেন আপনারা। যদি আমরা সমর্থ থাকে আমাদের, আর আমরা কোথায় তার লুকেছি, কেউ অ্যারেস্ট হয়েছে? হয়েছে ওই সময় অনেক arrest হয়েছে। অ্যারেস্ট কি জামাতের লোক ছিল? না জামাতের জামাত তো লোক হচ্ছে আমার- তো অনেকেই উনি হয়েছে। দায়টা সমর্থক থাকতে পারে। দায়টা দিয়ে দিলেন যে 500 টাকা দিয়েছি। শুনেন, মূল হচ্ছে উনি আমরা 500 টাকার কথা যেটা বলছে, যারা বাইকদেরকে বাইকওয়ালা মানে পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন দেখানোর লম্বা জন্য। লাইন আচ্ছা দেখানো। আচ্ছা, এটা কি আপনার Right. যুক্তি আপনার কাছে বলুন তো, আপনার কাছে যুক্তি মনে হয় এটা যে এত লাইন সবাই 500 টাকার জন্য আইসা লাইন ধরেছে? আচ্ছা তাহলে কি প্রাইভেট কার লোকেরা ওই জন্য টাকার জন্য না, আসছে কিছু সেখানে? রাইট শেয়ারও আছে। আপনি যদি মানে আপনি বলেন কি আসলে কথা তো লজিক থাকা লাগবে। দেখেন নেক্সট হচ্ছে কি, আপনি বললেন কি জামাত এখানে কি করে, ওই যে আপনার হলো আমরা কৃত্রিম সংকট তৈরি করে বললাম। দেখুন যখন আলোচনা হয়েছে পার্লামেন্টে, কম আস্থা পেয়েছে যে এবার সমাধান হবে, তো মানুষের পজিটিভটাকে আপনি নেগেটিভ কেন নিচ্ছেন? যখন দেখুন না এবার সমাধান হয়েছে, সবাই একমত হয়েছে এখানে, আপনি তখন সমাধান হয়ে গেছে, কিন্তু আপনি ঝুলাইলেন কেন? এখানে তেল নাই, বলছেন তেল আছে। মানে আপনি কৃত্রিম সংকট তৈরি করেছেন তেলের দাম বৃদ্ধি করার জন্য। তো নেক্সট টাইমে আসে দেখুন, আমরা কখনো বলি না বিএনপি কিছু করে না, আমরা বলেছি যে জুলাইকে নিয়ে সবাই ধারণ করে। তো জামাত 2 লক্ষ টাকা দিয়েছে না? আমরা কোনো ক্যাম্পিং করেছি আমরা করেছি। সুতরাং ওনারা একা করেছেন তা বলার কোনো সুযোগ নেই। নেক্সট উনি বলেছেন যে কোন এমপি বিল ব্যবস্থা দেয় না। আচ্ছা উনি কীভাবে দেন? এটা তো সমস্যা। কোন এমপি বিল ব্যবস্থা, এটা কি ওনার দায়িত্ব? ওটা মানব জমিনে আসছে ওনার দায়িত্ব। উনি কেন খবর নেবেন এটা? ওই যে পত্রিকার রিপোর্ট না, বলছে। এই অথরিটি কি উনি যে আমাকে জানো, তার মানে উনি খবর নিচ্ছেন সেখানে? না, উনি বলছে খবরের মানব- কাগজে আসছে, মানব মানব জমিনের কথা পত্রিকার বলছে। একটা মানব আসছে জমিন এবং পত্রিকার একটা ইউনো- খবর, ইউনো reference। এই খবরকে যাচাই বাছাই করেছে, এই খবর সত্যতা আছে, এটা পত্রিকায় নিউজ আসলে না, সেটা তো উনার দায়িত্ব না যাচাই বাছাই করা। তো উনি সেটা কেন বললেন যাচাই বাছাই করা ছাড়া? না, কেন বলে দিলেন পত্রিকা এখানে? পড়ছি, বললাম আপনি আসলে। দায়িত্ব নিয়ে আমি কথা ইউনোর বলতে সাথে চান, কথা আপনাকে বলছি, সেখানে ইউনো বলছে। বলার চেষ্টা না, করুন। আপনি যখন বিবিসির উদাহরণ দিলেন তখন তো উনি বলেননি যে এটা এটি ওনার কাছ থেকে আমরা শুনলাম, কিন্তু এর সাথে আসলে আমরা কোনো কিছু আসি। আমরা যদি আসি দেখেন, ওনারা যে জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন জুলাই সনদে, সে গণভোটটা কেন হইল? যদি ওনাদের নোট অফ ডিসেন্ট মেনে নেওয়া হয় তাহলে কোনো সংস্কারের দরকার নাই। আর কেন সংস্কার দরকার থাকে? নোট অফ ডিসেন্ট, প্রধানমন্ত্রী মেয়াদ যে 10 বছর, নোট অফ ডিসেন্ট যেখানে এখানে আমাকে নোট অফ বলতে ডিসেন্ট রায়হান ভাই, আছে। একটু ওনাকে বলেন। নোট না, না, অফ উনি তো ডিসেন্ট অযৌক্তিক ওনারা যে কথাবার্তা জায়গাগুলোতে দিয়েছেন, যদি এই জন্য তো গণভোটটা হয়েছে যে আমরা একমত হতে পারি নাই। বিএনপি নোট অফ ডিসেন্ট, জামাতা নোট অফ ডিসেন্ট, যে জায়গা ছিল অনেকেরই ছিল, এই জন্য গণভোটটা হয়েছে। না, গণভোটটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। না। সেটা হলো যে বিএনপি যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে ওইগুলো গণভোটে কেন তোলা হলো? বিএনপির জন্য কি মানে সংস্কারটা আটকে থাকবে? বিএনপি তো নোট অফ না, ডিসেন্ট দিছে, সে জায়গায় কেন বিএনপি এটা মানবে? আপনি কিন্তু অ্যাঙ্করটা বলতে পারেন না। না, কিন্তু। আমি যেটা বলছি, না, নোট অফ না, আমি না, বলি না, আমার একটা এখানে কথা জবাব দেন। আমি শেষ আপনার করে সব কথা যদি বিএনপি আমি শেষ করি। বলছিল আমি যে আপনি আমার আপনাদের সাথে সরকার নেবেন মানিয়ে নিতে না, আপনি শেষ করেন না প্লিজ। না, শেষ করেন। গণভোটে যেহেতু ঐক্যমত হয় নাই নানা কারণে, এই জন্য তো মানে জোরে সমাধি গণভোটটা হয়েছে। এখন বিএনপি চায় না এতগুলো যে নোট অফ ডিসেন্ট, আমরা চাই নাই। জনগণ যখন চেয়েছে যে তোমরা যাই দিয়েছো এখন আমরা মানি, এখন বলে যে বিএনপি 31 হবে জনগণ মুখস্থ করছে, ও সাইডে মুখস্থ করতে পারে নাই, তা আমরা সব দিকে আমাদেরকে ভোট দিয়েছে। যদি 31 দফা জনগণ জানতে পারে তাহলে গণভোটটা তো মানুষ জানতে পারে, মানুষ জেনে সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। তা এটি মানুষকে বোকা বানানোর কোনো সুযোগ ভাই, নাই। জানা- আচ্ছা, রাখেন। মূল হচ্ছে যে আমি বলি, মূল হচ্ছে শেষ করেন, আমাদের আমি সময় শেষ করে কম। দিচ্ছি। মূলটা হচ্ছে বিএনপি এসেই যে রাষ্ট্র ক্ষমতা লম্বা সময় থাকতে হবে, যদি এগুলো মেনে টেনে নেয় তাহলে ক্ষমতাকে দলীয়করণ করা যাবে না, বিরোধী দলকে দমানো যাবে না। মূল যে স্বচ্ছ হয়ে থাকেন তাহলে ওনারা কিন্তু এই কাজটা কিন্তু কখনো অ্যাভয়েড করতেন না। এবং এটি কিন্তু বিএনপির পুরো রাজনীতি। আমি যে আপনি বলি আপনাকে 91 যখন আপনার ইলেকশনটা হলো সেখানে 3 জন রূপরেখা ছিল না? রূপরেখা এরকম লেখা ছিল এরকম যে যারাই ক্ষমতা আসবেন তারা কেয়ারটেকার ফর্মুলার আগে সংবিধান সংশোধন আনবেন। এটাকে বিএনপি আনছে বলুন তো? আনেন। এখন বলে আমরা আনছি। কখন আনছেন আপনি? যখন বাধ্য হয়েছেন তখন আপনি। এবারও আমি লাস্টে বলি, আপনাদের শ্রদ্ধা আমি ডিরেক্ট বলছি, এবারও সংস্কার বিএনপি মানবে, কিন্তু মানবে যে যখন বিএনপি তো বলছে করব না, ওনাদের মতো না, আমাদের মতো করে করতে হবে, জনগণের মতো করে করতে হবে, আচ্ছা। গণভোটের ভিত্তিতে করতে হবে, এটা বিএনপি অবশ্যই করা লাগবে। বিএনপি তো জনগণের ভোটের নির্বাচিত। বাংলাদেশে রাজনীতি আন্দোলন হবে, ছাত্র আন্দোলন হবে, শ্রমিক আন্দোলন হবে, কোনো আন্দোলন থেকে মুক্তি পাবেন না। এবং প্রত্যেক আন্দোলনের উদ্দেশ্য হবে একটাই, গণভোটকে মানাই লাগবে। এই গণভোটকে বাদ দিয়ে বিএনপি ক্ষমতাকে খুব আরামে কুসুম কুসুম করে ক্ষমতা ভোগ করবেন, এটা বিশ্বাস করার সুযোগ নেই, আচ্ছা। পরিবর্তন হয়ে যাবে। মোতাহার ভাই, এই যে কুসুম কুসুম ক্ষমতা আপনারা উপভোগ করার কোনো সুযোগ নেই,
এই যে উনি একটা পরোক্ষ একটা হুমকি দিয়ে রাখছে আপনাদের সরকারকে। বিএনপি কোনো হুমকিতে ভীত না, কারণ আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতার জন্য লুভি না। তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন, তিনি শত মামলা হামলা রিমান্ড সহ্য করে তারপরে দেশের বাইরে গিয়েছেন, তারপরে আবার 17 বছর আন্দোলন পরে হাসিনার পতনের পরে আবার দেশে ফিরে এসছেন। তো ওনারা যে বলেন যে বিএনপি ক্ষমতায় থাকার জন্য, লং টাইম থাকার জন্য আপনার প্রক্রিয়া করতেছে, বিএনপি তো তত্ত্বাবধায়ক সরকারের অপশনটা রেখেছে। আপনি দেখবেন ওটা পড়লে ওখানে লেখা আছে পরিষ্কার যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করবে, ঠিক আছে। আচ্ছা গেল, এই যে তারা যে আন্দোলন করেছিল এই যে ফেসিস্টদেরকে নিয়ে 96-এ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সারা রাত জেগে বিল পাস করে তারপরে সকালবেলা বাড়িতে গিয়েছেন। কেন? দেশের জন্য। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আমাদের আমিরে জামাত বিরোধী দলীয় নেতা বললেন যে আমাদেরকে কুচকুচ করে কেটে তারপরে বলেন আলোচনার কথা, আসেন মিশে করি, আমার এলাকায় কোনো উন্নয়ন নাই। তা আমরা কি দেখেছি? পরের দিনই আপনার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, হুইপ, ঢাকা উত্তরের প্রশাসক সহ আমির সাহেব সহ ওনার পুরো এলাকা তারা ঘুরে বেরিয়েছেন এবং তার এলাকায় কী কী উন্নয়ন দরকার সেটা তারা চিহ্নিত করেছেন এবং সেই উন্নয়নে কাজ হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তো তারা সংসদে যে কথাই বলতেছে সেইটাই আমলে নিয়ে আসতেছেন, নিয়ে এসে সেটা বাস্তবায়ন করার উদ্যোগ। তারা বলেছে আমাদেরকে মসজিদ মাদ্রাসা টাকা দিতে হবে, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী বক্তব্য বলেছে ঠিক আছে এটা পাস। তা আপনি তাদের কথা তো সবসময় মাননীয় প্রধানমন্ত্রী মূল্যায়ন করতেছেন। তো তারা তো, আমি তো বলছি যে তাদের উদ্দেশ্য তো অন্য জায়গায়। আপনি যতই ভালো করেন তাদের চোখে আপনি ভালো হইতে পারবেন না। জনগণ হয়তো ভালো বলবে, কিন্তু তাদের হচ্ছে যে তারা তাদের তো ডাবল স্ট্যান্ডার্ড। তারা নিজেরা দেখছেন না কি অবস্থা, ওই প্রসঙ্গটা তো আপনার আচ্ছা আমি একটু আমার সময় প্রায় শেষ। আমি একজন এমপি তিনি 14 তারিখে ধরা খাইছেন, তিনি 17 তারিখে আইসা বিয়ে করছেন, কাবিন নামা বানাইছেন, কাজী সাহেবের স্বীকারোক্তি আছে। এটা তো জামাত নিজেই প্রেস রিলিজ দিয়ে বলেছে যে এটা নৈতিক অস্খলনটা প্রমাণিত হয়, তারা দল থেকে বহিষ্কার করে। এটা তো প্রমাণিত হয় আবার কি না, সেটার জন্য তো দল থেকে বহিষ্কার করা হয়েছে না। বহিষ্কার করলে হবে না, তাদেরকে চিঠি দিতে হবে যে যখনই দল থেকে একজনকে আপনি বহিষ্কার করবেন তখন তার সংসদ সদস্য পদ, সেজন্য ইলেকশন কমিশনে তারা চিঠি দেবে বলেও চিঠি দিতে হবে। আচ্ছা আমি একটু রায়হান ভাইয়ের কাছে আসি, তারপরে বলেন। সেটা হচ্ছে যে এই যে উনি বলছেন যে জুলাই সনদ বিএনপির মতো না, উনাদের মতো করে জনগণ যেভাবে চায়, যেভাবে গণভোট হয়েছে সেভাবে বিএনপি কি জনগণের বাইরে? ভাই এক মিনিট, জুলাই সনদের ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বলছেন যে জুলাই সনদ আমরা একদম দাড়ি কমা সহ বাস্তবায়ন বলছেন। বিএনপি কি জনগণের বাইরে? 1971 সালে ওনাদের ভূমিকা জানতেন, তারপর থেকে ওনারা বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে ওনারা কতটুকু মানুষের প্রতিনিধিত্ব করে, আর বিএনপি কতটুকু মানুষের প্রতিনিধিত্ব করে। ওনারা যে বিএনপিকে বলতেছে জনগণ মানবে না, তা বিএনপি কি জনগণের বাইরে নাকি? এটা হলো প্রথম কথা, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপি কিন্তু সংস্কার শুধুমাত্র ওই কেতাবি সংস্কার না, প্রতিটা ক্ষেত্রে সংস্কার আনছে। আমি তো সেটা আপনাকে বলতেছি সংক্ষেপে, হ্যাঁ সংক্ষেপে বলছি, প্রতিটি ক্ষেত্রে সংস্কার। প্রধানমন্ত্রীর ভাই যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রীর জীবনাচরণের যে সংস্কার, এটা কিন্তু মানুষের জীবনে অনেক স্বস্তি দিয়েছে। আমি আপনি একটা সিএনজি শ্রমিকের কথা বলি, যেটা ফেসবুকে প্রতিনিয়ত আসে বা রাগিস, যে ভাই আগে তো আমরা যে ফেসিস্ট আমলে 2-1 ঘন্টা আমার দাঁড়ায় থাকতে হইতো জামে, এখন তো আমি প্রধানমন্ত্রী যে লেনে যাই আমিও সাথে সাথেই যাই। এটা কি সংস্কার নয়? আমার জীবনের স্বস্তি কি আমার জীবনের সংস্কার নয়? ঠিক আছে, আমার যে এই স্বাস্থ্য ব্যবস্থার উন্নত হচ্ছে এটা কি আমার জীবনের সংস্কার নয়? এই শিক্ষা খাতে যে আমরা প্রতিটা প্রাথমিক থেকে স্তরে যে আপনার এই যে আমার যে শিক্ষা খাতে উন্নতি হচ্ছে এটা কি আমার জীবনের সংস্কার নয়? আমার যে কৃষকদেরকে যে এই যে আপনার যেটা বললাম যে আপনার 5 মাসে 7 লাখের বেশি কৃষককে 605 কোটি টাকা ঋণ মকুফ করা হয়েছে, এই যে সামাজিক সুরক্ষা খাতে একদম রুট লেভেলে চলে যাওয়া হচ্ছে, এটা কি আমাদের সংস্কার নয়? ফ্যামিলি কার্ডকে ওনারা কি বলেছিলেন যে ভুয়া, দত্তর ফ্যামিলি কার্ড, তাই না? আমি শেষ করে দিচ্ছি। এটা কি সংস্কার? এটা মানুষের জীবনে এখন দেখেন শুধু ওনারা না, ওনাদের দলের যে হাসনাত আব্দুল্লাহ যে আপনার দেবিদ্বারের যে সেখানে মহিলারা চাচ্ছে, সেখানে পর্যন্ত বলছে হ্যাঁ ফ্যামিলি কার্ড দেওয়া মাত্র শুরু হইলেই আমরা দিব।
এবং এই সেশনে মানে এই বাজেটে আপনার 41 লক্ষ পরিবারকে আরো ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আচ্ছা আমি একটু আতিক ভাই আপনার কাছে আসি, আমি একটা সম্পূরক কোশ্চেন আপনাকে করতে চাই। সেটা হলো যে জামাত ইসলামী নামের সাথে ইসলাম আছে, কিন্তু আপনাদের দলকে নিয়ে এত স্ক্যান্ডাল কেন আমরা শুনি? এটা ভালো দিক তো, মানুষ আমাদের ভালো চাচ্ছে যাতে আমার খারাপ না হয়ে যায়। মোস্ট ওয়েলকাম। এই সমস্ত বিএনপির আপনি করেন, তা তো করবেন না। আমরা তো সাহস রেখেছি যে আমরা যে আদর্শ ধারণ করি আপনার আমি বহিষ্কার করে দিয়েছি আমরা। তার মানে আপনার দলের মানে যারা এমপি মানে আমাদের দলকে ফেরেস্তারা করে, মানুষ করে। আচ্ছা বলতে মানুষই করবে, মানুষের সংগঠন এটা। আচ্ছা আচ্ছা কিন্তু বিএনপি করছে। এই যে দুজন এমপি আছে বিএনপির, এখন পার্লামেন্ট বসে কথা বলে, সিলেটের সম্পাদক নেত্রকোনা, আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে ইলেকশনের আগে, হয়েছে কিনা বলেন? ইলেকশনের আগে তখন তার এমপি ছিল না, তখন তো আচ্ছা, জনগণ তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করছেন? কি করছে আমি জানি না কি হয়েছে। করেন না। আমার এখানে আমি কোন MP দেখেন এসে সিলেট এবং নেত্রকোনা, এই যে শতাধিক দর্শন, সব এই 26 সালের ঘটনা আছে। কোন একটা আমি একদম সব নিয়ে যে আমার ধর্ষণ আর আপনাদের যে এমপি যে নজরুল ইসলাম সাহেবের জন্য যেটা হয়েছে এটা টোটাল ডিফারেন্ট। আমরা তথ্য নিয়ে কথা বলি, এবার তো বিভেদ হবে, কারণ নানা ঘটনা ঘটবে তো। আমরা দেখবো কজন এমপি বহিষ্কার আমরা, আচ্ছা আচ্ছা আমরা দেখবো, আমরা কেউ ছাড়বো না তো। যে জামাত নিয়ে ভালো, আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি, আপনারা আমাদের সমালোচনা করেছেন, আমরা প্রসিদ্ধ হয়েছি। আমরা দেখবো কয়জন বিভিন্ন এরকম বহিষ্কার রেফের কারণে দেখতে চাবো আমরা, এবং আমরা হিসাব নেব এর রেপ নাম্বার 1 বহিষ্কার কয়জন, রেপ নাম্বার 2 বহিষ্কার কয়জন। পারবেন না, বুঝেন, এত সমালোচনা করা যায়, পারবেন না। আমরা সংগঠন করেছি, ইতিমধ্যে তাকে বহিষ্কার হয়েছেন, যেমন তিনি অলরেডি তিনি পদত্যাগও করবেন। এটা জামাতের ইতিহাস, যে জামাত তার দলীয় আদর্শ পরিমিতি কেউ কাজ করলে কোনো স্যার এখানে দেই না। লাস্ট যেটি বলেছেন উনি দেখুন, ওনারা বলেন সব পালন করবে। ইতিহাস সংবিধান অনেক বিশাল, আপনি ওটি বলেন, ওটি বল রচনা 24-এর ইতিহাস পরিবর্তন হয়ে যাবে। 71-এর কথা বলেছেন এখানে আপনি, এগুলো সব বাংলাদেশে পরিবর্তন হয়ে গেছে। 71 ইতিহাস 24টাকে এখন মুছে অলরেডি চরিত্রই তো এটা। এই যে আলবদররা কি করছে, আচ্ছা, মেয়েদেরকে ধরে ধরে নিয়ে আপনার ইয়া যেতে বলে। না না, এটা মিথ্যা। আলবদররা কিসের মিথ্যা? আলবদর আলশামস গঠন করে আপনার মেয়েদেরকে নিয়ে পাকিস্তানি হানাদার বাড়ির কাছে এখনো শিশু বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসছেন। শিশু বাচ্চাদের বয়স কত? আমার বয়স কত? আমার বয়স 40 এর উপরে। আচ্ছা আমাদের হাতার সময় আমরা ইতিহাস শুনছি, আমরাও শুনছি, আমরা ইতিহাস বলি। আমারটা রাইট না না, আপনারটা রাইট, অবশ্যই আপনারটা রাইট। ভাই 100টা বই যদি প্লিজ আপনাদের চরিত্রের মধ্যে এটা কিভাবে বলছে কয় 71 বলে আপনার অস্বীকার সব মিথ্যা বলে সব বলে 71 বলে মিথ্যা। চিন্তা করেন আপনি, আচ্ছা, কোনো প্রমাণ নাই, আচ্ছা। মিথ্যা। ইতিহাস আলবদর আলশামস, আতিক ভাই, আলবদর আলশামস, আতিকুর ভাই, ওটা আপনারা করেছেন। আতিকুর ভাই, প্রতিষ্ঠিত আলবদর যুদ্ধ আলশামস। অপরাধীকে আপনারা প্রশ্রয় দিয়েছেন। আতিকুর ভাই থামেন। আপনার মন্ত্রী বানিয়েছেন, প্রধানমন্ত্রী বানিয়েছেন আপনারা। আগে ক্ষমাছেন আপনারা। ভাই প্লিজ, আচ্ছা আপনাদের নেতারদেরও বানাইছিল, কথা একটু একটা রাখেন। আসতে আমি চলে একটু 71-এর ভিতরে আর কোনো ইস্যু নাই। আর 71 তো একটা বড় অবশ্যই ঘটনা। ইস্যু, আমি 71 আমাকে বলতে দেন আমার প্লিজ। দেশে আচ্ছা মনে করে। আচ্ছা আপনি একটু থামেন প্লিজ, আমার শেষ এক মিনিটে বলবেন। মুখস্থ বয়ান দিছে আমলের মতো এই করে যে খেলে যায় দুই আপনার দুই 24 নিয়ে তারা তো 71 বললেই ওনাদের জ্বলা প্লিজ, শুরু হয়ে নো মুথা ভুল বলবেন না, রাখেন। অসত্য 24 বলবেন নিয়ে না। তারা বলতেছে, কেন বলতেছে যে 71কে ঢাকার জন্য মোটেও না। তারা এখন 24 নিয়ে বলতেছে। 21 ফেব্রুয়ারি 30 সেকেন্ড আমার হাতে 16 সময় আছে। ডিসেম্বর শহীদ মিনারে যখন গিয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল বিরোধী দলীয় নেতাকে যে আপনার তো কোনোদিন দেখি নাই, আজকে কেন আসছেন? হ্যাঁ, এইসব প্রশ্ন কেন করেন? না কথা বলে নাই। এইসব প্রশ্ন কেন করেন? জনগণের 12 জন আমাদের হাতে যুদ্ধবাদীকে সময় মন্ত্রী নাই। বানায় দিয়া আর এখন শুনেন, কোনো শুনেন। না সেখানে। আর এই যে নাহিদ আগের এত জন্য বড় বড় ক্ষমা কথা বলে, আপনারা। নাহিদ আরো বড় বড় কথা বলে, যেদিন কোর্ট থেকে কোটার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল সেই দিন হাসনাত, সার্জিস, মেবি মুক্তার, আচ্ছা, আমাদের হাতে সময় শেষ করতে প্লিজ, না, তারা আইনমন্ত্রী বাসায় গিয়ে আন্দোলন স্থগিত করে বাসায় চলে গিয়েছিল। তখন এই আন্দোলনে হাল ধরেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। লন্ডন থেকে। দর্শক এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।